So mainly diseases of lacrimal sac যখন আমরা বলছি, we are dealing with the inflammation of the lacrimal sac which is known as dacryocystitis. Okay, so we all know that dacryocyst, it means what? It means the dacryo means lacrimal, cyst means sac, and itis means inflammation. So this thing can be divided into two parts. One is congenital and the other is acquired or adult onset. This acquired or adult onset can again be divided into two parts according to the onset of the disease, like acute dacryocystitis and chronic dacryocystitis. Right? তাহলে আজকে আমরা ড্যাক্রোসিস্টাইটিস নিয়ে মেইনলি ডিসকাস করছি, তার মধ্যে কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড পড়ছে। অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা আবার ভাগ করতে পারছি ক্রনিক আর অ্যাকিউট। ফার্স্ট আমরা কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস নিয়ে ডিসকাস করব, তারপরে অ্যাডাল্ট নিয়ে, ঠিক আছে? তো কনজেনিটালে কি হয়? কনজেনিটাল মানে সিন্স বার্থ, ঠিক আছে? তো ব্যাপারটা কি, সিন্স বার্থ dacryocystitis, is congenital dacryocystitis is actually a misnomer. Since birth কিন্তু ইনফ্লামেশন হয় না। সিন্স বার্থ কি হয়? আমরা যখন টিয়ার ড্রেনেজ পড়েছি আমরা জানতাম যে এখানে কি থাকে, পাংটা থাকে, তারপরে কি হয়, পাংটা থেকে ক্যানালিকিউলাই হয়, আপার অ্যান্ড লোয়ার ক্যানালিকিউলাই, they unite to form common canaliculus, then sac, and then this continues to NLD which opens into inferior meatus. এটুকু আমরা জানি এবং আমরা এটুকু বলেছি, এটাও বলেছিলাম এই যে ল্যাক্রিমাল স্যাকের ডিফারেন্সিয়েশন বা এনএলডির এই যে ফর্মেশন এগুলো হয়, এগুলো পোস্ট ন্যাটালিও কিন্তু চলে, মনে আছে বলেছিলাম? অ্যাট বার্থ পুরোপুরি কিন্তু তৈরি হয় না, স্যাক তৈরি হয় না পুরোপুরি, ডিফারেন্সিয়েশন চলতে থাকে এগুলো, মনে আছে? বিকজ দে আর ডেভেলপিং ফ্রম সারফেস এক্টোডার্ম, সলিড কর্ডস অফ সেলস থাকে, সেগুলো আস্তে আস্তে ক্যানালাইজেশন হয়, লুমেন তৈরি হয়, এইভাবে তৈরি হতে থাকে। 3 to 4 ইয়ার্স অবধি ও ল্যাক্রিমাল স্যাকের ডিফারেন্সিয়েশন চলে, এনএলডিরও কিন্তু হতে থাকে। তো অনেক ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এখানে এই যে এনএলডি আছে, এনএলডিতে অনেকগুলো মেমব্রেনাস একটা অবস্ট্রাকশন থেকে যায়, মেমব্রেন মতন অবস্ট্রাকশন হয়ে যায়। বেসিক্যালি কি হয়, পার্শিয়াল ক্যানালাইজেশন হয়, পুরোপুরি লুমেন তৈরি হতে পারে না, সেই জন্য একটা মেমব্রেনাস অবস্ট্রাকশন হয়ে থাকে। সো অ্যাকচুয়াল দ্য রাইট টার্ম ইজ, যেটা বাচ্চাদের হয়, দ্যাট ইজ কনজেনিটাল ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন, CNLDO, এটা হচ্ছে কারেক্ট টার্ম। এটা যদি অনেক দিন থাকে, মানে বাচ্চার যদি থেকে যায় 1 মাস 2 মাস ধরে, দেন ইট উইল লিড টু কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস, ঠিক আছে? তো এবারে এই যে এখানে প্রবলেমটা, তাহলে প্রবলেম হচ্ছে এনএলডিওতে, মানে ল্যাক্রিমাল ডাক্টে অবস্ট্রাকশন হচ্ছে, সেখান থেকে ইনফ্লামেশন হচ্ছে। কারণ কি হবে, যদি এখানে অবস্ট্রাকশন থাকে, টিয়ার গুলো ড্রেন করতে পারবে না, স্ট্যাসিস হয়ে যাবে, ক্রনিক যদি সেলস হয়ে থাকে তাহলে এখানে ইনফেকশনস হয়ে যাবে, ঠিক? কি মেন সিমটমস হয় কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিসে? অবভিয়াসলি যদি আমার এনএলডি ব্লক থাকে, ওয়াটারিং হবে, এপিফোরা। হাইপার ল্যাক্রিমেশন আর এপিফোরার ডিফারেন্স কি বলেছিলাম? হাইপার ল্যাক্রিমেশন মানে কি, ওভার প্রোডাকশন হচ্ছে, আর এপিফোরা মানে বলেছিলাম অবস্ট্রাকশন টু দা আউটফ্লো, ঠিক আছে? তো এবারে একটা বাচ্চার ক্ষেত্রে এপিফোরা তো হবে ইউজুয়ালি ডেভেলপিং আফটার 7 days অফ বার্থ, নেট বার্থ তো অনেক সময় থাকতে পারে। আমাদের একটা কথা বল, টিয়ার প্রোডাকশন, এই যে আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে নর্মাল, এটা জন্মের সময় কি একটা বাচ্চা তো কাঁদতে দেখেছিস? কাউকে নিউবর্ন বেবিদের কাঁদতে দেখেছিস? ওদের কি চোখ দিয়ে জল পড়ে? পড়ে না কিন্তু চোখ দিয়ে জল। তাহলে মোটামুটি কবে থেকে পড়তে শুরু করে চোখ দিয়ে জল? কাঁদে ওরা, কিন্তু চোখ দিয়ে জল পড়ে না। সো ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকছে, কিন্তু টিয়ার প্রোডাকশনটা কিন্তু তখনও শুনে হয়, কিন্তু প্রপারলি হয় না, কখনো টিয়ার ফ্লুইড বেরোয় না। 4 to 6 weeks টিয়ার প্রোডাকশন প্রপারলি স্টার্ট হয়। তার আগে যদি কোনো ওয়াটারিং হয় বাচ্চার, চোখ দিয়ে জল পড়ছে, দ্যাট ইজ অ্যাবনর্মাল। একটা তো এটাতে হতে পারে যদি কনজেনিটাল এনএলডিও থাকে। আর কি কারণে হতে পারে? জন্মের সময় চোখ দিয়ে জল পড়ছে, বাচ্চা জন্মেছে দেখলাম চোখ দিয়ে জল পড়ছে,
কি কারণে হতে পারে? ভেরি গুড, অপথ্যালমিয়া নিউনেটোরাম। আর কোনো কারণ হতে পারে চোখ দিয়ে জল পড়ছে? এগুলো লেকচার ক্লাসে ডিসকাস হয়ে গেছে। আর কি কারণে হতে পারে? কনজেনিটাল গ্লকোমা, বুপথ্যালমাস, ল্যাক্রিমেশন, ফটোফোবিয়া, ব্লেফারোস্প্যাজম, ট্রায়াড, ক্লাসিক ট্রায়াড। ঠিক আছে, তাহলে এই সব কারণগুলো যখন থাকে তখন বাচ্চাদের চোখ দিয়ে জল পড়তে পারে। ঠিক আছে, তো এবারে এই ক্ষেত্রে যখন আমি সাসপেক্ট করছি যে কনজেনিটাল একটা বাচ্চার এনএলডিও আছে, তো ফার্স্টে অবভিয়াসলি রিফোরা হবে, রিগার্জিটেশন টেস্ট করতে পারি। সোয়েলিং কিন্তু প্রথমেই হবে না অবভিয়াসলি, কারণ আমি বললাম প্রথমেই মানে ইনফ্লামেশন প্রথমেই হয় না, ইনফেকশন হবে, টাইম লাগবে সোয়েলিংটা হতে। ঠিক আছে, তো এবারে মেন ব্যাপারটা কি, ট্রিটমেন্ট কি, যদি তুমি না ট্রিটমেন্ট করো ইট ক্যান লিড টু কনজাংটিভাইটিস, ল্যাক্রিমাল অ্যাবসেস এন্ড অল দিস থিংস। ঠিক আছে, তো মেন ট্রিটমেন্ট অ্যাডাল্ট আর বাচ্চাদের কিন্তু অনেকটাই আলাদা। তো ট্রিটমেন্ট আমরা কি করব বাচ্চাদের ক্ষেত্রে, সেটা ডিপেন্ড করবে বাচ্চার এজটা এখন কত। আমার কাছে যখন প্রেজেন্ট করছে বাচ্চার এজ কত আছে। ঠিক আছে, সো একটা হতে পারে, তাহলে ট্রিটমেন্ট মেনলি কি হচ্ছে, এজ হিসাবে আমায় করতে হবে যে এজটা লেস দ্যান 1 ইয়ার আছে না মোর দ্যান 1 ইয়ার আছে, সেটা আমাকে আগে দেখতে হবে। মেন ট্রিটমেন্ট মাথায় রাখতে হবে কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস বলবো না, কনজেনিটাল নাসোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের ক্ষেত্রে যদি শুধু ওয়াটারিং হচ্ছে মানে সোয়েলিং বা ডিসচার্জ ইনফেকশন হয়ে নেই, যদি ইনফেকশন হয়ে থাকে আমাকে তো টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতেই হবে, ওটা নিয়ে কোনো কনফিউশন নেই। বাচ্চাদের ক্ষেত্রে টপিক্যাল অ্যান্টিবায়োটিক আমরা মক্সি 1 বছরের কমে দিই না, টোব্রামাইসিন দিই, উই প্রেফার টোব্রামাইসিন, মক্সি দিই না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যদি শুধু এনএলডিও নিয়ে প্রেজেন্ট করে উই উইল রিলাই আপন lacrimal sac massage. This is the mainstay of treatment. এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ম্যাসাজ, আরেকটা নাম হচ্ছে ক্রিগলার্স ম্যাসাজ। ঠিক আছে, এটা কিন্তু খুব কমন বাচ্চাদের, ইনফ্যাক্ট এখন যাদের ধর ওয়াটারিং হচ্ছেও না হসপিটালগুলোতে কিন্তু এখন এমনি ম্যাসাজ করতে বলে নিউবর্নসদের। হতেই পারে ওদের তো তৈরি হচ্ছে না, হয়তো পুরো ক্যানালাইজেশন হলো না, কোনো অবস্ট্রাকশন থাকলো, তাহলে আমার এমটা কি, এখানে একটা মেমব্রেনাস অবস্ট্রাকশন থাকছে, পুরোপুরি ক্যানালাইজেশনটা হচ্ছে না। এটা আমার উদ্দেশ্যটা কি, এই ক্যানালটাকে পুরোপুরি ক্যানাল মানে লুমেনটা ফর্ম করতে হবে, মেমব্রেনটাকে আমাকে হাঁটাতে হবে। সো আমরা কি বলি, স্যাক আমরা জানি কোথায় থাকে, মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, এই জায়গাটা স্যাক থাকে। ঠিক আছে, তো আমরা পেশেন্টদের বাড়ির লোককে মাকে কি বলি, প্রথমে ফার্স্টে হাইজিন মানে হাত ভালো করে ধুতে হবে, দেন আইদার উইথ থাম অর লিটল ফিঙ্গার আমরা কি করব, মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস। এইখানে কিছু নেই, ম্যাক্সিমাম মা বাবারা ভুল করে, এই সব জায়গায় এরকম এরকম ঘষে, এখানে কিছু নেই, এটা প্রথম কথা বোঝাতে হবে। তাহলে স্যাকটা কোথায় রয়েছে, স্যাকটা রয়েছে হচ্ছে মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস। ঠিক আছে, তাহলে মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস যদি স্যাক থাকে আমরা এখান থেকে আগে একটা আপস্ট্রোক দেব, এরকম আগে একটু ওপর দিকে বেশ প্রেশার দিয়ে ওপরে তুলবো, তারপরে এরকম ভাবে আবার নিচে নামাবো। কেন, নামটা কি বলছি, হাইড্রোস্ট্যাটিক ম্যাসাজ, মানে একটা ফ্লুইডের প্রেশারের ব্যাপার থাকছে সেখানে। সো এখানে আজকে যদি অবস্ট্রাকশনটা থাকে তাহলে এর মানে ফ্লুইডটা এখানে কোথাও ছিল জমে, এখানে স্যাকের এখানে কোথাও ফ্লুইডটা জমে আছে। ঠিক আছে, যখন আমি এরকম দিকে ওপর দিকে একটা প্রেশার দিচ্ছি, মানে এইসব জায়গায় তো ফ্লুইড গুলো স্ট্যাসিস হয়ে গেছে, ড্রেন করতে পারছে না, তো যখন আমি এরকম ওপর দিকে এরকম প্রেশার দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, সব ফ্লুইড গুলো একটা জায়গায় ওপর দিকে এখানটাতে গিয়ে জমে যাচ্ছে। ঠিক আছে, ওপর দিকে একটা জায়গায় গিয়ে প্রেশার জমে গেল, অ্যাকুমুলেট করলো, এবারে ওরই প্রেশারে, ওই ফ্লুইডটারই প্রেশারে এটা আমি যখন নিচের দিকে আবার টানছি তখন ওই মেমব্রেন অবস্ট্রাকশনটাকে ও পারফোরেট করার চেষ্টা করছে। দ্যাট ইজ দ্য হাইড্রোস্ট্যাটিক ম্যাসাজ, ক্রিগলার্স ম্যাসাজ। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে আমি আপ ডাউন স্ট্রোক করছি এটা কতবার করব, কিভাবে করব, সেটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা বলি এই যে আপ ডাউন স্ট্রোক, এটা উপরেও তোলা হচ্ছে নিচে নামা হচ্ছে, এটাকে আমরা 1 কাউন্ট করলাম, এরকম 10 বার করে করব। ঠিক আছে, স্ট্রোকটা দিনে কতবার করছি, দিনে করছি 4 থেকে 5 বার, 4 to 5 টাইমস, তাহলে টোটাল 40 to 50 টাইমস আমাকে এই ম্যাসাজটা করতে হবে। এবং দেখা গেছে 90% কিন্তু এই ম্যাসাজটার উপরে শুধু থাকলেই ওদের সেরে যায়, মানে অবস্ট্রাকশনটা খুলে যায়। ঠিক আছে, সো 90%
কি হয়ে যাবে, এটা রিজলভ বাই 1 year। এবার যদি কোনো কারণে আমরা দেখি উই ক্যান ওয়েট আপ টু 1 year, আমরা 1 বছর অবধি দেখবো, অনেকে বলে 6 months অবধি দেখো, বাট ম্যাক্সিমামই আমরা 1 year অবধি মেসেজের উপর রিলাই করি, এবং তার সাথে আমরা কিছু টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স টু প্রিভেন্ট ইনফেকশন বা ট্রিট ইনফেকশন আমরা দিয়ে রাখবো, টোব্রামাইসিন। যদি কোনো কারণে এবার 1 year ওর ঠিক হলো না, মানে ম্যাসাজ করে ঠিক হলো না, দেন আমাকে কি করতে হবে, দেন আমাকে করতে হবে হচ্ছে প্রবিং। আগের দিনও আমরা প্রবিং পড়েছিলাম, মনে আছে? কি বলেছিলাম? প্রবিং বেসিক্যালি কি ডিফারেন্সিয়েট করে, আমরা প্রবিং করে কি ডায়াগনোসিস করছিলাম, ক্যানালিকিউলাস ব্লক না এনএলডি ব্লক। তো আমরা বলেছিলাম যদি আমরা একটা বোম্যান্স প্রোব বলে একটা প্রোব হয় বলেছিলাম, সো বোম্যান্স প্রোবটা যখন আমরা ইন্ট্রোডিউস করছি থ্রু দ্য পাংটাম ক্যানালিকিউলাস, so if we are getting a canalicular block over here, we are hitting upon the sac wall of the sac, we get a soft stop। আর যদি আমরা এনএলডি তে কোনো ব্লক পাই, মানে আমরা বনি ক্যানালে ঢুকে যাচ্ছি, সেখানে কোনো ব্লক পাচ্ছি, তাহলে we get a hard stop। so that was diagnostic probing, ডায়াগনোসিস করছিলাম। so in this case আমরা কিন্তু করব হচ্ছে থেরাপিউটিক, মানে এটা আমরা ট্রিটমেন্ট পারপাসে করছি। প্রবিং কিন্তু খালি বাচ্চাদেরই করা হয়, তোদের অ্যাডাল্ট অ্যাক্রোসিস্টাইটিস যদি প্রশ্ন দেয় পরীক্ষায়, প্লিজ প্রবিং লিখিস না, অ্যাডাল্টদের প্রবিং করা হয় না। কারণ প্রবিং এরও কনসেপ্ট হচ্ছে যে মেমব্রেনাস অবস্ট্রাকশনটাকে আমরা বার করছি, মানে পারফোরেট করে ওপেন করতে চেষ্টা করছি, তাই তো? তো আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা আর হয়ে লাভ নেই, হ্যাঁ, অ্যাডাল্টের প্রবিং করা হয় না। সো এবারে এই যে প্রবিং আমরা করি, ইট শুড বি ডান আন্ডার জিএ। যেভাবে আমার ল্যাক্রিমাল স্যাকের যে পুরো অ্যানাটমিটা ছিল অ্যাপারেটাসের, যে পাংটাম ক্যানালিকিউলা, ওইভাবে ওই ডিরেকশনে যাব, দিয়ে আমরা ওপেন করার চেষ্টা করব ওই মেমব্রেনাস অবস্ট্রাকশনটাকে, ঠিক আছে? সো দিস ইজ তোমার ডায়াগনস্টিক প্রবিং, এই থেরাপিউটিক প্রবিং। এবার এই যে প্রবিংটা আমরা করব, একবার প্রবিং করলাম, সেটা তো তোমার ফেল করতেই পারে। তো যদি এবারে প্রবিংটা ফেল করে, এটা ফেল করলো, দেন উই ক্যান রিপিট আফটার 3 to 4 weeks, আবার করতে পারি, রিপিট করতে পারি প্রবিংটা, ঠিক আছে? ম্যাক্সিমাম ইট ক্যান বি রিপিটেড আপ টু 18 to 24 months, মানে 2 বছর পর্যন্ত প্রবিং আমরা ট্রাই করতে পারি। তো অনেকেই বলে শুরু করতে 6 months থেকে, এখানে লেখাই আছে সাম সার্জনস প্রেফার টু ওয়েট টিল দ্য এজ অফ 6 months। তো আমরা বলি 1 year অবধি অ্যাটলিস্ট ওয়েট করো, তুমি ম্যাসাজ করে যদি না হয় প্রবিং করো, একবার প্রবিং ফেল করলো 3 to 4 weeks বাদে আবার আরেকটা রিপিট করো, ম্যাক্সিমাম 18 to 24 months অবধি করা যেতে পারে। এবার তারপরেও যদি এবার না হয়, তাহলে আমাকে এইগুলো করতে হবে, বেলুন ক্যাথেটারাইজেশন, সিলিকন টিউব ইনটিউবেশন, তারপরে লাস্ট অপশন হচ্ছে আমার যেটা মেন এরালদের ক্ষেত্রেও করা হয়, ড্যাক্রিওসিস্টোরাইনোস্টোমি, ঠিক আছে? মানে আমরা ল্যাক্রিমাল স্যাক আর ন্যাজাল মিউকোসার মধ্যে একটা কানেকশন করে টিয়ারটাকে ড্রেন করাচ্ছি। তো ইউজুয়ালি আমরা এটা আপ টু 4 years ওয়েট করি, কারণ যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট বাই মেসেজিং অ্যান্টিবায়োটিক্স এগুলো ফেল করে গেছে, তো উই ওয়েট আপ টু 4 years। কারণ ইন কেস অফ ডিসিআর আমরা কি জানি, যেহেতু ন্যাজাল মিউকোসার সাথে আমরা কানেকশন করছি, সো উই নিড টু ব্রেক দ্য ন্যাজাল বোন, এখানে একটা ন্যাজাল বোন ভাঙার ব্যাপার থাকছে। তো আমরা বাচ্চাদের 4 বছর অবধি ওয়েট করবো, কারণ তাদের ইম্যাচিওর বোনস থাকে, অত অনেক তার আগে করতে পারবো না ওটা আমরা, ঠিক আছে? সো আমরা আপ টু 4 years ওয়েট করবো ডিসিআর করবার জন্য। তারপর ডিসিআর যদি না একদমই কিছু হয়, ডিসিআর ইজ দ্য ফাইনাল এন্ড দ্য লাস্ট অপশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেন কনজেনিটাল ড্যাক্রিওসিস্টাইটিস। আচ্ছা, এই যে ড্যাক্রিওসিস্টাইটিস যখন বলছি, মানে ইনফেকশন করছে, সো মেন কোন অর্গানিজমসরা ইনফেকশন করে এই ক্ষেত্রে? কনজেনিটাল ল্যাক্রিমাল স্যাকের ইনফেকশন কারা কারা করে? স্ট্যাফ, স্ট্রেপ, নিউমো, হেমোফিলাস, এগুলো মেনলি ইনফেকশন করে, ঠিক আছে? যারা কমেন্সালস থাকে ওরাই ইনফেকশনস করে। আচ্ছা, তাহলে এবার আমাদের নেক্সট পার্ট হচ্ছে ক্রনিক, আমরা পরে পড়বো, আমরা আগে একটু অ্যাকিউটটা পড়ে নিই। অ্যাকিউট ড্যাক্রিওসিস্টাইটিস, তাহলে কনজেনিটাল ড্যাক্রিওসিস্টাইটিস ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অ্যাকিউট ড্যাক্রিওসিস্টাইটিস যখন আমরা বলছি, মানে তখন কোন রকম স্যাকের ইনফেকশন বা এনএলডি ব্লক বা কিছু ছিল না, স্যাকের একটা অ্যাকিউট ইনফেকশন হয়েছে, সেখান থেকে একটা এনএলডি ব্লক হতে পারছে। স্যাকের ইনফ্লামেশন হলে তো অবভিয়াসলি এনএলডি ব্লক হবেই না, কারণ তোর স্ট্যাসিস অফ দ্য সিক্রিশনস হবে।
তো অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস যদি বলি, ডেফিনেশন কি অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসের? ড্যাক্রিওসিস্টাইটিস স্পেলিংটা দেখবি, ড্যাক্রিও, হ্যাঁ, তো অ্যাকিউট ড্যাক্রিওসিস্টাইটিস, তো ফার্স্ট ডেফিনেশন কি অ্যাকিউটের? সো ইট ইজ দ্য অ্যাকিউট সাপোরেটিভ ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক, ঠিক প্রথম। এবার প্রশ্ন হচ্ছে যে সোর্স অফ ইনফেকশন কি? একটা আমার স্যাক মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস একটা স্ট্রাকচার ছিল, তো হঠাৎ করে সেখানে তোর ইনফেকশন কেন হচ্ছে? কি কি সোর্স হতে পারে? কোনো একটা সারাউন্ডিং স্ট্রাকচারের ইনফেকশন থেকে নিশ্চয়ই ল্যাক্রিমাল স্যাকের ইনফেকশন হবে। ইয়েস, তাহলে ফার্স্ট হচ্ছে যে কোনো সারাউন্ডিং সাইনাসের যদি কোনো ইনফেকশন ওর ছিল সেখান থেকে ওর হয়েছে, তাহলে একটা হচ্ছে সাইনোসাইটিস যদি কোনো থাকে, সেটা হতে পারে ইথময়েডাল কি ম্যাক্সিলারি। আর কি থেকে হতে পারে? দাঁত, ডেন্টাল ইনফেকশন, ঠিক আছে। ম্যাক্সিলার এখানে রয়েছে, এখানে দাঁতও আছে, দাঁতেরও যদি কোনো ইনফেকশন থাকে, ডেন্টাল যদি আজকে কারোর কোনো ক্যারিজ থাকে বা কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর কি হতে পারে? যদি কারোর ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস ছিল, মানে অনেকদিন ধরে এনএলডি ব্লক ছিল, সেখান থেকে একটা ওর ইনফ্লামেশন হচ্ছিল, তার একটা অ্যাকিউট এক্সারবেশন হয়েছে, তাহলে এগুলো হচ্ছে সোর্স, মানে এখান থেকে হতে পারে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস। সো এটা কি হবে? অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে অ্যাকিউট এন্ড ক্রনিকের মধ্যে বেসিক। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস যখন হচ্ছে, ওর প্রিডিসপোজিং ফ্যাক্টর হয় একটা এনএলডি ব্লক। এই যে আমাদের এনএলডি ছিল, ফার্স্ট ওর প্যাথোলজি হচ্ছে যে এনএলডি ব্লক ছিল, সেখান থেকে ইনফেকশন হচ্ছিল। অ্যাকিউটের ক্ষেত্রে কিন্তু তা নয়, অ্যাকিউটে উল্টো হচ্ছে, আগে এখানে ইনফ্লামেশন হচ্ছে, তারপরে এনএলডি ব্লক হচ্ছে, ঠিক আছে। সো ইন কেস অফ অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস, কারা কারা সোর্স, মানে কারা প্যাথোজেন্স কারা কারা রয়েছে, কারা কারা ইনফেকশন মেইনলি করে? ওই একই ড্যাক্রোসিস্টাইটিস যারা করছে মেইনলি স্ট্যাফ, স্ট্রেপ, নিউমো এরাই করে, এই ক্ষেত্রে সিউডোমোনাসও অনেক সময় করে, ঠিক আছে। তাহলে মেইন এই স্ট্যাফ, স্ট্রেপ, নিউমো আর সিউডোমোনাস। এবারে সিমটমস কি হবে, ট্রিটমেন্ট কি হবে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসের? সো দ্যাট উই ক্যান ডিভাইড ইনটু 3 পার্ট। যখন তোদের অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস যদি কিছু দেয়, কোনো ট্রিটমেন্ট বা স্টেজিং বা যায়, you have to say according to the stages. So 3টে স্টেজ আছে। একটা হচ্ছে কি লিখেছি, ফার্স্ট, একদম শুরুতে ফার্স্ট স্টেজ কি হবে, যেহেতু অ্যাকিউট ইনফ্লামেশন হয়েছে, দেয়ার উইল বি অ্যাকিউট সেলুলাইটিস। সেলুলাইটিস মানে হচ্ছে কি, আজকে স্যাকের এখানে ইনফ্লামেশন হচ্ছে, সারাউন্ডিং সফট টিস্যুতে একটা ইনফ্লামেশন হবে, যে কোনো জায়গায় সেলুলাইটিস মানে তাই, ফেসিয়াল বলো বা অন্য যে কোনো বডির যেখানে সেলুলাইটিস হচ্ছে মানে কি ওভারলাইন সফট টিস্যুর একটা ইনফ্লামেশন হচ্ছে। যখন সেলুলাইটিস স্টেজে থাকছে, তখন আমরা পেশেন্টের কি সিমটমস পাবো বা সাইন্স পাবো? সিমটমস কি পাবো? সেলুলাইটিস যদি কারুর হয়, কি কি সিমটমস পেতে পারি? হ্যাঁ, সো না, ফার্স্টে কিছু আমাদের কনস্টিটিউশনাল সিমটমস হয়, ফিভার, ম্যালাস, এগুলো হবে, ঠিক আছে। ফিভার থাকবেই সেলুলাইটিস হলে। এরপরে তুই লোকালাইজ যখন সাইন্স দেখবি, আর কি হবে, আর কি ওয়াটারিং তো হবেই, কারণ একটা অবস্ট্রাকশন আর ফাংশনাল অবস্ট্রাকশন হয়েছে, ওয়াটারিং পাবি। আর কি পাবি? ডিসচার্জ আসতে পারে, রেড পেইন হবে, এগুলো তো হবেই। এবার তুই যখন সাইন্স দেখবি, সাইন্সে আমরা কি পাবো? একটা সোয়েলিং পাবো। অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস সেলুলাইটিস হয়ে রয়েছে, পেন, রেডনেস, টেন্ডারনেস বলবো সাইন্সে, টেন্ডারনেস হয়ে আছে, এবং একটা সোয়েলিং হয়ে আছে, মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস সোয়েলিং হয়ে আছে। এবারে নর্মালি আমরা এই যে স্টেজটা রয়েছে, মানে এই সেলুলাইটিস এর স্টেজটা রয়েছে, এই স্টেজটাকে ধর আমি ট্রিট করলাম না, পেশেন্ট মানে আসেনি, ফলো আপে আসেনি, ট্রিটমেন্ট করালো না, তাহলে কি হবে? এখানে তো তোর সফট টিস্যু ইনফ্লামেশন এগুলো হয়েছিল, আর এখানে কি হচ্ছিল, মাঝখানে সব ফ্লুইড গুলো জমে যাচ্ছিল, এখানেও ইনফেকশন হচ্ছিল। এবারে এই স্যাকের যে আউটার ওয়ালটা রয়েছে, তাহলে এবার সেটা পারফোরেট করে দেবে, ফেটে যাবে, গিয়ে এবার যা পাস থাকবে ইট উইল অ্যাকুমুলেট আন্ডার দ্য স্কিন, সো ইট উইল নেক্সট স্টেজে চলে যাবে, which is the lacrimal abscess। তাহলে একদম প্রথমে সফট টিস্যু খালি ইনফ্লামেশন হয়েছিল, তার থেকে ফাংশনাল একটা অবস্ট্রাকশন হচ্ছিল, সেখান থেকে স্ট্যাসিস অফ ফ্লুইড হয়ে ইনফেকশন হলো, সেলুলাইটিস হলো। এবার সেলুলাইটিসকে যদি আমি ট্রিট না করি কি হবে?
The wall of the lacrimal sac will eventually get ruptured and leading to collection of pus under the skin. That is the stage of abscess. এবার যদি কোনো কারণে অ্যাবসেস স্টেজটাকেও আমি ট্রিট না করলাম, দেন আস্তে আস্তে কি হবে, গ্র্যাজুয়ালি ইট উইল লিড টু ফর্মেশন অফ আ ট্র্যাক্ট। ফিস্টুলা মানে কি কানেকশন, সেই ট্র্যাক্টটা হতে পারে এইদিকে স্কিনের দিকেও, স্কিনে দেখবে একটা ওপেনিং ফুটো হয়ে গেছে, মানে স্যাকটাকেও ফাটিয়ে দিয়ে স্কিনটাকেও ফাটিয়ে দিল, ঠিক আছে, স্কিনটাও রাপচার করে গিয়ে ওখানে একটা ট্র্যাক্ট করে দিল, ফিস্টুলা হয়ে গেল, ওটা এক্সটার্নাল ফিস্টুলা। আর এইদিকে কি আছে না, এইদিকেও যদি কোনো ফিস্টুলা হয় ন্যাসাল মিউকোসার দিকে, ইন্টারনাল ফিস্টুলা, দুদিকেই কিন্তু ওর ওয়ালটা রাপচার করে ফিস্টুলা একটা ট্র্যাক্ট তৈরি করে দিতে পারে, ঠিক আছে। সো ইফ আই সে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস বা সিমটমস যাই বলবে, তোমাকে কিন্তু স্টেজ হিসেবে বলতে হবে। তাহলে যদি একদম প্রথমে স্টেজ অফ সেলুলাইটিস শুধু আসে, মানে পেশেন্ট খালি ওয়াটারিং, পেন আর সোয়েলিং নিয়ে কমপ্লেন করছে, সেই ক্ষেত্রে আমাকে কি ট্রিটমেন্ট করতে হবে, সিস্টেমিক টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স, এগুলো আমাকে দিয়ে রাখতে হবে। এবারে যখনই পেশেন্ট অ্যাবসেস নিয়ে আসছে তখন কিন্তু ট্রিটমেন্ট ওইটুকু করলে হবে না, তখন কি করতে হবে, অ্যাবসেস হয়ে গেলে ইনসিশন এন্ড ড্রেনেজ করতে হবে আন্ডার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। আর লাস্টে যদি ফিস্টুলা হয়ে যায় তখন কি ট্রিটমেন্ট করতে হবে, ফিস্টুলেক্টমি, মানে আমরা একটা স্লাইমের রডের মতন থাকে, ওটাকে ওই ট্র্যাকটা আইডেন্টিফাই করি, তারপর টিস্যুগুলোকে সারাউন্ডিং কেটে দিই, অ্যান্ড তারপরে ডিসিআর বা ডিসিটি যা হোক আমরা করে দিই। দ্যাট ইজ দ্য হোল ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস থেকে কিছু কমপ্লিকেশনস হতে পারে, লাইক কনজাংটিভাইটিস, কর্নিয়াল অ্যাব্রেশন, অ্যান্ড ওর আশেপাশের যা স্ট্রাকচারস আছে বোনস গুলো যেগুলো, তার অস্টিওমাইলাইটিস, অরবাইটাল সেলুলাইটিস, ফেশিয়াল সেলুলাইটিস, মানে এগুলো ওখান থেকে ইনফেকশন সারাউন্ডিং স্ট্রাকচারে ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য ট্রিটমেন্টটা আগেই করতে হবে অ্যাকিউটের। তো এটাই যেটা আমি বললাম, এক্ষুনি ডিসকাস করে নিলাম কি স্টেজে আমরা কি করব। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যখন সেলুলাইটিস স্টেজ থাকছে হট ফোমেন্টেশন করতে হয়, তাই তো। গরম সেক দিতে বলি তো আমরা, কোনো জায়গায় ধর কোনো ইনফেকশন হয়েছে, ফুলে গেছে, গরম সেক দিতে বলি, কেন বলি, এই হট ফোমেন্টেশনের রোলটা কি, হোয়াট ইজ দ্য রোল অফ হট ফোমেন্টেশন? গরম দিলে কি হবে, মানে কি সুবিধা হবে? যে কোনো আমরা যখন কিছু গরম অ্যাপ্লাই করি তখন আমাদের ভেসেলস গুলো কি হয়, ভ্যাসোডাইলেটেশন হয়। যখনই ভ্যাসোডাইলেটেশন হয় তখন কি হচ্ছে, অ্যান্টি ইনফ্লেমেটরি মিডিয়েটার্স গুলো ওই সাইটে বেশি বেশি করে আসছে, সো ইট হেল্প টু ফাইট দ্য ইনফ্লেমেশন। সেই জন্য আমরা হট ফোমেন্টেশন বা ওয়ার্ম কম্প্রেস যেগুলো সেগুলো বলি, তার সাথে তো অ্যান্টিবায়োটিক্স, ওরাল, টপিক্যাল সেগুলো দিচ্ছি, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট। ওকে, এবারে আমরা চলে আসি, অ্যাকিউট হয়ে গেছে, আমরা এবারে চলে আসি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, ঠিক আছে। তো ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস কেন হবে? অ্যাকিউট বলছিলাম কি, আশেপাশের কোনো স্ট্রাকচারের ইনফেকশন হয়েছে, সেখান থেকে একটা অ্যাকিউট ইনফ্লামেশন হয়েছে। আর ক্রনিকটা কেন বললাম হয়, ক্রনিক কেন হয় বললাম, যে ক্রনিক ইনফ্লামেশন কেন হচ্ছে। তো ডেফিনেশন কি, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস ক্রনিক ইনফ্লামেশন, তাই তো। তো ক্রনিক ইনফ্লামেশন কেন হচ্ছে, এনএলডি ব্লকের জন্য হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর, এই ক্ষেত্রে ওখানে আমরা সোর্স বলছিলাম, এখানে আমরা বলবো প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কি রয়েছে। একটা মানুষের বা পেশেন্টদের কেন ক্রনিক এনএলডি ব্লক হচ্ছে, যার থেকে ওর স্ট্যাসিস হয়ে সিক্রিশন, মানে ইনফেকশন হয়ে যাচ্ছে। তো প্রথম হচ্ছে একটা এজ। এজ মোস্ট কমনলি আমরা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসটা মিডল এজে বেশি পাই, ঠিক আছে, মিডল এজ। সো একটা হচ্ছে এজ, আর একটা কি আছে, এটা মিডল এজে বেশি হচ্ছে। কোন জেন্ডারদের বেশি হয়, ছেলে না মেয়ে, কাদের বেশি হয় জানিস না, মেয়েদের বেশি হয়। ম্যাক্সিমাম 90%ই দেখবি মেয়েদেরই, আমি এতদিন পেশেন্ট দেখেছি, আমি খুব কমই ছেলেদের মানে ডিসিআর ডিসিটি কিছু করতে হয়েছে, মেয়ে ম্যাক্সিমাম মেয়েদের, ঠিক আছে। সো ফিমেলস আর ভেরি মোর প্রোন টু ডেভেলপ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। কেন 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 ফিমেলসরা কি দোষ করলো? বিকজ অফ দ্য ন্যারো বনি ক্যানাল, অ্যানাটমিক্যাল ভেরিয়েশন মেয়েদের ওরকম থাকে, কিছু করার নেই, ওরা এমনি একটা প্রিডিসপোজ থাকে, অ্যাট রিস্ক থাকে অফ ডেভেলপিং অবস্ট্রাকশন।
বিকজ অফ দ্য ন্যারো বনি ক্যানাল, সেই জন্য। ঠিক আছে, আর কি আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর? হেরিডিটারি। এই হেরিডিটারি ফ্যাক্টরটাও কেন? বিকজ अगेन দিস ফ্যাক্টর ডিটারমাইন্স দ্য ফেশিয়াল কনফিগারেশন। এই ম্যাক্সিলোফেশিয়াল কনফিগারেশন, দ্য বনি ক্যানাল, এগুলো হেরিডিটারি কিন্তু ডিটারমাইন করবে। তো সেই জন্য এটাও একটা ফ্যাক্টর, ফেশিয়াল কনফিগারেশন গুলো ডিটারমাইন করছে। আর কি হতে পারে? এগুলো তো হচ্ছে কিছু হেরিডিটারি ফ্যাক্টর। আর কি হতে পারে? আর কথা বলিস না রে, শুরু থেকে কথা বলে যাচ্ছিস। এবার বকবো তখন ভালো লাগবে? বল বল। এবারে হলো কি কিছু তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর। ঠিক আছে, তো প্রিডিসপোজিং ফ্যাক্টরস গুলো যখন হয়ে গেল, এবারে আমাদের আছে কিছু প্যাথোলজিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, মানে অলরেডি কিছু প্যাথোলজি ছিল, কোনো এনএলডি ব্লক ছিল। লাইক কি কি? আগের দিনও আমরা ইএনটির ক্ষেত্রে বলছিলাম, মনে আছে ইএনটিতে কি কি প্রবলেম হয় নাকের? কি কি বলেছিলাম? ডিএনএস, ডিভিয়েটেড ন্যাজাল সেপ্টাম। ঠিক আছে, আর কি হতে পারে? ডিএনএস থাকলে হয় হাইপারট্রফি টার্বিনেট, আর কোনো যদি পলিপ থাকে। তাহলে এগুলো কি করবে? এনএলডি ব্লক করছে। তাহলে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকছে, এজ, জেন্ডার, হেরিডিটারি, এবং কিছু প্যাথোলজিক্যাল ডিজিজ থাকতে পারে ইএনটির মেইনলি, ডিএনএস, পলিপ, হাইপারট্রফি টার্বিনেট বা কোনো টিউমার, ওগুলো তো থাকছে, ওগুলো তো আমরা ধরেই নিচ্ছি থাকছে। ঠিক আছে, তো এবারে এই ক্ষেত্রেও প্যাথোজেন্স আর অলমোস্ট সেম, ওই স্ট্যাব স্ট্রেপ নিউমো ওরাই করছে, কিন্তু এই ক্ষেত্রে স্টেজেস গুলো একটু আলাদা হচ্ছে। অবভিয়াসলি এটা ক্রনিক, এটা তো অ্যাকিউট নয়, সেলুলাইটিস হবে, অ্যাপসিস, ফিস্টুলা, অত র্যাপিড হবে না। সো ইট ইজ আ ক্রনিক থিং, টাইম লাগবে। তাহলে একদম ফার্স্ট স্টেজ আমরা কি বলি? যখন এখানে ধর আজকে এনএলডি তে অবস্ট্রাকশনটা খালি হয়ে আছে, শুধু অবস্ট্রাকশন হয়েছে, কোনো ইনফেকশন তখনও হয়নি, সেই অবস্ট্রাকশন হতে পারে ন্যারো ক্যানালের জন্য কি কোনো পলিপ, হোয়াট এভার মে বি দ্য রিজন। এবার এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? এখানে ফ্লুইড স্ট্যাসিস হয়ে যাবে, ফ্লুইড ড্রেনেজ করতে পারছে না, ওভারফ্লো হচ্ছে, মানে আউটফ্লোটা অবস্ট্রাকশন হচ্ছে, বেরিয়ে আসছে, এপিফোরা হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেজ যেটা মানে ক্যাটারাল স্টেজ বলছি, ক্রনিক ক্যাটারাল। এই ক্রনিক ক্যাটারাল মানে হচ্ছে কি, সেখানে প্লেন কি হচ্ছে? ওয়াটারিং হচ্ছে পেশেন্টের, আর কোনো সোয়েলিংও নেই, কোনো পেন নেই, কিচ্ছু নেই, কোনো ডিসচার্জও নেই, প্লেন ওয়াটারিং হচ্ছে শুধু। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যখন এই যে স্টেজটাতে যদি আমরা দেখতে পাই ড্যাক্টিলোসিস্টোগ্রাফি, আগের দিন বলেছিলাম মনে আছে, যেটা ইমেজিং করা হয় ডাই দিয়ে, তো যদি আমরা এই ক্ষেত্রে এরকম ডাই দিয়ে ইমেজিং করে দেখি, আমরা কি দেখবো? অবস্ট্রাকশনটাকে দেখতে পারবো, কিন্তু আমরা দেখবো যে স্যাকের সাইজ ডিস্টেন্ডেড হয়নি, কারণ কোনো সোয়েলিং তো পাইনি আমরা, স্যাকের সাইজ নর্মাল আছে, সারাউন্ডিং যে ন্যাজাল মিউকোসাল সেগুলোও ঠিকঠাক আছে। সো মেন কি হয়েছে? একটা স্ট্যাসিস অফ ফ্লুইড হয়েছে, তার জন্য মানে সিক্রিশন গুলো বেরিয়ে আসছে, ওয়াটারিং, প্লেন ওয়াটারিং হচ্ছে। ঠিক আছে, সো ইন ডিসিজি ইন দিস স্টেজ উই ক্যান অনলি সি দ্য অবস্ট্রাকশন, বাট বাকি সব স্যাকের সাইজ বল, ন্যাজাল মিউকোসা বল, ইট উইল রিমেন নর্মাল। এবার গ্র্যাজুয়ালি কি হবে? গ্র্যাজুয়ালি কি হবে? যখন তোর স্ট্যাসিস হতে থাকবে, আস্তে আস্তে ন্যাজাল মিউকোসারও কিছু তোর সিক্রিশনস যেগুলো মিউকোসার মতন থাকবে, সেগুলো আর ক্লিয়ার ফ্লুইড বেরোবে না, ইট উইল ক্লিয়ার ফ্লুইডের সাথে সেই ন্যাজাল মিউকাস গুলো সব মিক্স হতে থাকবে। তখন কি হয়? তখন এরকম ক্লিয়ার ফ্লুইড আর থাকবে না, তখন এর সাথে কিছু মিউকাসও মিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আস্তে আস্তে স্যাকটা এবার ডিস্টেন্ট হতে শুরু করছে, স্যাক কিন্তু তখন আর মানে নর্মাল সাইজ থাকছে না, ওর সাথে আস্তে আস্তে মিউকাস যখন মিক্সড হয়ে যায়, তখন সেই স্টেজটাকে আমরা বলি, তাহলে একদম শুরুতে কি হচ্ছে? ক্যাটারাল স্টেজ হচ্ছে, যেখানে প্লেন ওয়াটারিং হবে। এবারে নেক্সট স্টেজ হচ্ছে কি লিখেছি? মিউকোসিল। মিউকোসিল মানে যখন এই স্যাকটার মধ্যে আস্তে আস্তে উইথ দ্যাট ফ্লুইড ন্যাজাল মিউকাস কিছু সেগুলো সে জমতে থাকবে। ঠিক আছে, অ্যান্ড ইট উইল লিড টু আ ডিস্টেন্ডেড স্যাক, দ্যাট ইজ দ্য মিউকোসিল। এবার এখানে ধর আজকে এই জমতে জমতে যদি ওরা এই দিকটা পুরো ব্লক করে দেয়, মানে ক্যানালিকিউলাসের ওপেনিংটা, সিকুয়েশনটা জমতে জমতে হতেই পারে যে এরকম পুরো স্যাকটাকে এরকম ফুলে গেল, আর এই পুরো এই ওপেনিং অফ দ্য ক্যানালিকিউলাসটাকে ওরা ব্লক করে দিল, তাহলে কি হবে? পুরো সব দিক দিয়ে ব্লক, কোনো দিক দিয়ে ড্রেন করতে পারছে না, এদিকেও মুখ বন্ধ, এদিকেও মুখ বন্ধ হয়ে গেছে। সেই স্টেজটাকে আমরা বলি, ওটা তো মিউকোসিল হয়, আর ওই স্টেজটাকে আমরা বলি এনসিস্টেড মিউকোসিল। যখন ওপেনিংস অফ ক্যানালিকিউলাসটা ব্লকড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ এনসিস্টেড মিউকোসিল। ঠিক আছে,
এবারে কি আছে, তাহলে স্যাকটা এখন আমার কি সেকেন্ড স্টেজে কি দেখলাম, স্যাকটা ফুলে আছে, স্যাকের মধ্যে মিউকাস আছে, ফ্লুইড আছে, সো দ্যাট উইল অ্যাট্রাক্ট, থার্ড স্টেজে কি হবে, দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য মাইক্রো অর্গানিজমস। এবারে আস্তে আস্তে মাইক্রো অর্গানিজমস গুলো আসতে থাকবে, ব্যাকটেরিয়া গুলো আসতে থাকবে, তখন কি হবে স্টেজ, সাপোরেটিভ। তাহলে অ্যাকিউট যখন পড়ছিলাম, অ্যাকিউটে কি বললাম, ফার্স্টেই অ্যাকিউট সাপোরেটিভ ইনফ্লামেশন হয়েছিল, ঠিক আছে, আর যখন ক্রনিক পড়ছি তাহলে ক্রনিকের কতটা পরে সাপোরেটিভ হলো, মানে এনএলডি ব্লক হয়েছে, স্ট্যাসিস হয়েছে, মিউকোসিল হয়েছে, তারপরে কি ইনফেকশনটা হয়েছে, ঠিক আছে, ইনফেকশন হয়ে সাপোরেটিভ হয়েছে, তো সেটাকে আমরা বলি, তাহলে এবারে আমার স্যাকের মধ্যে শুধু মিউকাসও নেই, পাসও হয়ে আছে, তাহলে ওটাকে কি বলবো, স্যাকটা ফুলে আছে, তার মধ্যে পাস আছে, পায়োসিল, ঠিক আছে, ওটা ছিল মিউকোসিল আর এটা হচ্ছে পায়োসিল। এন্ড সিমিলারলি যদি ওই পাসটাও এই মুখগুলোকে আবার ব্লক করে দেয়, ওপেনিংস অফ ক্যানালিকুলাসটাকে, ইট উইল লিড টু আ এনসিস্টেড পায়োসিল। ঠিক, এবার লাস্ট স্টেজ কি হবে, ক্রনিক ইনফ্লামেশনের যা হয় প্যাথোলজিতে আমরা জানি, ক্রনিক ইনফ্লামেশন হতে হতে লাস্ট স্টেজ কি হয়, ফাইব্রোসিস হয়ে যায়, সো ইট উইল লিড টু আ ক্রনিক ফাইব্রোটিক স্যাক। তাহলে যদি তাদের ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস দেয় अगेन, তাহলে এই পুরো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস রয়েছে, কি কি প্যাথোজেন্স করছে এবং কি কি স্টেজে আছে, ঠিক আছে, তাহলে স্টেজের প্রেজেন্টেশন কি থাকবে এই ক্ষেত্রেও ক্যাটারাল। আর একটা কথা হচ্ছে কি যে আমরা যখন এই ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস বলছি, ধরো তোদের ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসে ম্যানেজমেন্ট আসছে, ম্যানেজমেন্ট দিচ্ছে, যেটাই তোদের লং কোয়েশ্চেন দেয়, সো ইন কেস অফ ম্যানেজমেন্ট আমাদেরকে আগে কিন্তু ইনভেস্টিগেশনস গুলো বলতে হবে। হ্যাঁ, কি কি বলেছিলাম যে হাইপার ল্যাক্রিমেশনের কোনো আছে কিনা স্লিট ল্যাম্পে আগে সেগুলো দেখে নিতে হবে, দিয়ে সিরিঞ্জিং, প্রোবিং, জোনস ডাই সেগুলো করতে হবে। আরেকটা খেয়াল যেটা রাখতে হবে, যদি অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস থাকে, মানে পেনফুল সোয়েলিং হয়ে আছে, হ্যাঁ, তার সাথে ওয়াটারিং, মানে অ্যাকিউট স্টেজ, সেই ক্ষেত্রে কিন্তু সিরিঞ্জিং করব না, সিরিঞ্জিং, রপ্লাস এগুলো কিন্তু সেই ক্ষেত্রে আমরা করব না। অনলি যদি খালি ওয়াটারিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে তাহলেই আমরা সিরিঞ্জিং, রপ্লাস করব, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে ওয়াটারিং মানেই আমরা সিরিঞ্জিং করে দেবো তা না, আমাকে দেখতে হবে এটা অ্যাকিউট না ক্রনিক, যদি অ্যাকিউট হয় সেক্ষেত্রে আমরা করবো না, ক্রনিক হলে এই ইনভেস্টিগেশনস গুলো আমাদের করতে হবে, ঠিক আছে। তো এবারে আমাদের ট্রিটমেন্ট আমরা তাহলে কি করবো, তাহলে এই তো আমার 4টে স্টেজ হয়ে গেছে, সো আমাকে এবার ট্রিটমেন্ট করতে হবে। তো ট্রিটমেন্টের মধ্যে আমি আগেই বললাম ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশনস করলাম, সব টেস্ট করলাম, কোথায় ব্লক আছে না আছে দেখলাম, দিয়ে এবার ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি, কনজার্ভ মেডিকেল ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক্স দিতে পারি, যদিও সেটা দিয়ে তো খুব একটা লাভ হবে না, বুঝতেই পারছিস, কারণ এটা এনএলডি ব্লক হয়ে গেছে, তো অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স দিতে পারি। আর হ্যাঁ, এই ক্ষেত্রেও কিছু কমপ্লিকেশনস হতে পারে অ্যাকিউটের মতন, যে লিডের মধ্যে একট্রপিয়ন হতে পারে, আলসার হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে। আর দিস ইজ ইম্পর্টেন্ট, এই জিনিসটা, যে কোনো ক্যাটারাক্ট সার্জারির আগে আমরা সিরিঞ্জিং বা রপ্লাস উই হ্যাভ টু চেক। কেন, যদি আমাদের কারোর কোনো পেশেন্টের এনএলডি ব্লক থাকে, সেখান থেকে ক্রনিক ইনফ্লামেশন হয়ে আছে, কারণ আমরা কিনা ক্রনিক বলছি, অ্যাকিউট তো বলছি না, মানে পেশেন্টের সোয়েলিং তো হয় নেই, খালি ওয়াটারিং হচ্ছে, পেশেন্ট তো বললো না তোকে, এবং তুই সেই পেশেন্টের রপ্লাস সিরিঞ্জিং কিছু করলি না, করে তুই ওর ক্যাটারাক্ট সার্জারি করে দিলি, তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বা মানে ড্রেডফুল কমপ্লিকেশন বলা যায়, এন্ডোফথ্যালমাইটিস, ইনফ্লামেশন অফ দ্য রেটিনা। শুধু ইনফ্লামেশন হয় না, নেক্রোসিস হয়ে যায়, এর ইরিভার্সিবল ব্লাইন্ডনেস করে যদি তুই ট্রিটমেন্ট ঠিকঠাক টাইমে না করিস, ঠিক আছে। সো এটাকে অ্যাভয়েড করবার জন্য উই হ্যাভ টু ডু সিরিঞ্জিং বা রপ্লাস ইন পোস্ট প্রি অপারেটিভ পেশেন্টস ক্যাটারাক্ট সার্জারিতে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমার ট্রিটমেন্ট আসলে, সো কনজারভেটিভ যেটা বললাম অ্যান্টিবায়োটিক্স, সেটা যদিও খুব একটা লাভ হবে না, তো উই হ্যাভ টু অপ্ট ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে কি কি সার্জারি আমার রয়েছে, কি কি সার্জিক্যাল অপশনস আমার রয়েছে, দু ধরনের সার্জারি হয়, একটা হয় হচ্ছে ডিসিআর আর একটা হয় হচ্ছে ডিসিটি, ঠিক আছে। সো ডিসিটি মানে কি, ড্যাক্রিওসিস্টেকটমি লিখেছি, ড্যাক্রিওসিস্টেকটমি মানে ল্যাক্রিমাস স্যাকটাকে বাদ দিয়ে দিচ্ছি, সিম্পল কথা। আর একটা কি ডিসিআর, সো ডিসিআর মানে কি ড্যাক্রোসিস্টোরাইনোস্টমি, ঠিক আছে। তো আমরা একটু আস্তে আস্তে ব্যাপারটা বুঝি কি হচ্ছে। সিস্টেকটমি মানে তো স্যাকটাকে বাদ দিয়ে দিলাম, তো ওটা তো জেনারেলি অ্যাভয়েডই করি। কেন অ্যাভয়েড করব আমরা সিস্টেকটমিটা,
মানে আজকে যদি এখানে আমার স্যাক থাকে, স্যাক আছে, স্যাকটাকে বাদ দিয়ে দিলাম, স্যাকটাকে বাদ দিয়ে যদি দিই আমি রিমুভাল করে দিই, কি অসুবিধা হতে পারে? মানে টিয়ারটা গেল, এদিক অব্দি গেল, স্যাকই নেই, কোথায় যাবে? ও তো আবার এমনি বেরিয়ে চলে আসবে, স্যাকই তো নেই, কোথায় ড্রেন করবে? তাহলে এইসব পেশেন্টদের যেটা প্রবলেম হয়, লাইফ লং ওয়াটারিং হয়ে যাবে। আমি যদি স্যাকটাকে বাদ দিয়ে দিই, লাইফ লং ওয়াটারিং হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতে হয়, যেটা আমরা ডিসকাস করব। সুবিধাটা কি হবে? স্যাকটাকে বাদ দিয়ে দিলে বারবার স্যাকের ইনফেকশন হবে না, মানে ওর যে সোয়েলিং, ডিসচার্জ এগুলো হচ্ছিল সেগুলো হবে না, কারণ স্যাকই তো নেই, কার ইনফ্লামেশন কার কি করবে, ঠিক আছে? তো মেন আমাদের এখন আমরা ফার্স্ট ডিসকাস করি অ্যাবাউট ডিসিআর, ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমি। মানে কি? এটা স্যাক ছিল, এখানে ধর নাকটা আছে, তাহলে নাকের গায়ে কে আছে? ন্যাসাল মিউকোসা। সো নর্মাল ক্ষেত্রে আমরা জানি যে টিয়ার ফ্লুইড ড্রেন করতে হচ্ছে ইনফিরিয়র মিয়েটাস, তাই তো? কিন্তু এখানে কোনো ব্লক আছে যার জন্য ড্রেন করতে পারছে না, তাই? সো আমরা এবারে কি করব? আমরা একটা অল্টারনেটিভ পাথওয়ে বা আমরা একটা বাইপাস ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? আমরা স্যাকের একটা ফ্ল্যাপ কাটবো আর ন্যাসাল মিউকোসার একটা ফ্ল্যাপ কাটবো, ঠিক আছে? স্যাকের একটা ফ্ল্যাপ কাটবো, ন্যাসাল মিউকোসার একটা ফ্ল্যাপ কাটবো, দিয়ে ওদের দুজনকে আমরা জয়েন করে দেবো। তাহলে কি হলো? ড্যাক্রিওসিস্টো মানে ল্যাক্রিমাল স্যাকের একটা ওপেনিং, ন্যাসাল মিউকোসা, রাইনোস্টোমি বলছি, মানে ন্যাসাল মিউকোসার একটা ওপেনিং করছি, দিয়ে দুটোকে আমরা জয়েন করে দিচ্ছি। এবং এটা ওপেন করছে কোথায়? মিডল মিয়েটাসে। তাহলে আর ইনফিরিয়র মিয়েটাস অব্দি যাওয়ার দরকার হচ্ছে না, তার আগেই ড্রেন করে যাচ্ছে। দিস ইজ দ্য থিং অফ দ্য ডিসিআর, মেন প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে আমরা ওপেনিং করলাম ল্যাক্রিমালসাকে, দেন অবভিয়াসলি ন্যাসাল মিউকোসা তো আমরা দেখতে পাবো না, যেটা বলছিলাম ন্যাসাল বোনটাকে আমাকে ভাঙতে হবে। এখানে তো আরো অনেক বোন আছে মিডিয়াল ওয়াল অফ দ্য অরবিটে, না? সেই বোনস গুলো ভাঙতে হবে, ভেঙে আমরা ন্যাসাল মিউকোসাকে এক্সপোজ করব। ন্যাসাল মিউকোসার মধ্যে একটা ফ্ল্যাপ কাটবো আর এটার মধ্যে একটা ফ্ল্যাপ কাটবো, ওপেনিং ক্রিয়েট করে দুটোকে জয়েন করে দেবো। দিস ইজ ডিসিআর। সো ডিসিআর ইজ দ্য কনভেনশনাল চয়েস অফ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিসিআর করব না। কিছু কিছু ক্ষেত্রে there are some contraindications of DCR. কি কি contraindications of DCR আছে? দেখ, সেটাকে আমরা ভাগ করতে পারি কিছু সিস্টেমিক, কিছু স্যাকের প্রবলেম আর কিছু ন্যাসাল মিউকোসার প্রবলেম। এভাবে মনে রাখতে তোদের সুবিধা হবে কন্ট্রাইন্ডিকেশনস গুলো। সিস্টেমিক মানে হচ্ছে, আজকে আমি কি বললাম, এখানে নাকের হাড় ভাঙতে হবে, তারপরে ন্যাসাল মিউকোসা এক্সপোজ হবে, ঠিক আছে? তো অবভিয়াসলি খুব যারা এজেড পেশেন্ট, মানে 80 ইয়ার্স হয়ে গেছে, 90 ইয়ার্স হয়ে গেছে, ওদের বোনস গুলো না এমনি খুব ব্রিটল হয়, ঠিক আছে? সো অ্যান্ড দে হ্যাভ এমনিতেও এটা হাই চান্স অফ ব্লিডিং থাকছে, কারণ ন্যাসাল মিউকোসা ইজ এ ভেরি ভাস্কুলার স্ট্রাকচার। যেই মুহূর্তে আমি কাটবো অমনি ভীষণ ব্লিডিং হতে থাকে। তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে এইটাকে যাতে না হয়, আমরা খুব এজেড পেশেন্ট যারা রয়েছে, উই অ্যাভয়েড ডিসিআর, ঠিক আছে? তো একটা হচ্ছে এজ, খুব মানে 80 ইয়ার্স এর উপরে হয়ে গেছে উইথ কোমরবিডিটিস, সেই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আর কি হতে পারে? যদি ধর এখন কারোর খুব ফ্র্যাঙ্ক ব্লিডিং ডিসঅর্ডার আছে, জানি যে ব্লিডিং হতেই পারে, ঠিক আছে, প্লেটলেটের কোনো প্রবলেম বা কিছু, সেই ক্ষেত্রেও আমরা ডিসিআরটা অ্যাভয়েড করব, ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, ঠিক আছে? এবারে নেক্সট আসছে হচ্ছে, যদি এবার ধর আমরা তো এখানে স্যাক আর মিউকোসাকে জোড়া লাগাচ্ছি, এবার ধর স্যাকটারই কোনো প্রবলেম আছে, মানে স্যাকের আজকে কোনো রকম টিউমার আছে, কোনো ম্যালিগনেন্সি হয়েছে, সেই ক্ষেত্রে তো স্যাকটাকে প্রিজার্ভ করে রাখার কোনো মানে নেই, উই হ্যাভ টু রিমুভ দ্য স্যাক। তাহলে স্যাকের যে কোনো রকম প্রবলেম, লাইক আজকে ধর কোনো রকম টিবি, সিফিলিস, লেপ্রোসি, মানে কোনো গ্র্যানুলোমাটাস ডিজিজ হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ধর একটা পেশেন্টের ডিসিআর হয়েছে, ডিসিআরটা নিয়ে কোনো সমস্যা ছিল না, ভালোই কানেকশন হয়ে গেছিল, কিন্তু আবার পেশেন্টের ব্লক হয়ে গেল, ঠিক আছে? দেখা গেল কি হচ্ছে যে বেসিক্যালি ওর স্যাকে টিবি আছে, এই জন্য ওই স্যাকটাকে রাখারই আর অর্থ হচ্ছে না, বারবার ইনফেকশন হচ্ছে, যেখানেই আমি জোড়া লাগাই আবার তো ইনফেকশন আবার ব্লক করে দিচ্ছে। তো যদি আজকে কোনো রকম স্যাকের কিছু টিউমার থাকে, কোনো রকম টিবি বা এনি আদার গ্র্যানুলোমাটাস ডিজিজ যদি কিছু থাকে, বা যদি লাস্ট স্টেজটা হয়ে যায় লাইক ফাইব্রোটিক,
স্যাকটা ফাইব্রোসিস হয়ে গেছে, তাহলে আর ফ্ল্যাপটা কাটবো কি করে আমি? একটা শাঙ্কেন স্যাকে তুমি ফ্ল্যাপ কাটতে পারবো না, সেই ক্ষেত্রেও উই হ্যাভ টু রিমুভ দ্য স্যাক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও আমাকে যদি এখন ফাইব্রোসিস হয়ে যায় উই হ্যাভ টু রিমুভ দ্য স্যাক। ঠিক আছে, আর লাস্টলি কি আছে, ন্যাজাল মিউকোসার যদি কোনো প্রবলেম হয়, তাহলে একটা কি সিস্টেমিক সমস্যা, একটা তো স্যাকের প্রবলেম, একটা তো ন্যাজাল মিউকোসার প্রবলেম। তাহলে যেমনি স্যাকে ফাইব্রোসিস হলে আমি স্যাক কাটতে পারবো না, সিমিলারলি যদি ন্যাজাল মিউকোসা এখন অ্যাট্রফিক হয়ে যায় সেক্ষেত্রেও আমরা পারবো না। লাইক অ্যাট্রফিক রাইনাইটিস যদি কারোর থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ডিসিআর করতে পারবো না। অ্যাট্রফিক রাইনাইটিস, বা যদি এখন নাকের ধর গ্রস ন্যাজাল ডিজিজ আরো আছে, মানে ধর ডিএনএস বা এগুলো কিছু আছে, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু টেক ইএনটি ওপিনিয়ন। ডিসিআর দুভাবে করা যেতে পারে মেনলি। একটা হয় কি বললাম যে স্যাক আমরা স্কিন দিয়ে কাটি, যেটা আমরা অপথ্যালমোলজিস্টরা করি, স্কিনে ইনসিশন দিই, স্যাক আইডেন্টিফাই করি, তারপর ন্যাজাল মিউকোসা মানে ন্যাজাল বোন আইডেন্টিফাই করি, ভাঙি, ন্যাজাল মিউকোসাটা জোড়া লাগাই। এটা হচ্ছে আমরা আইরা করি। ইএনটিও কিন্তু ডিসিআর করে, উইচ ইজ এন্ডোন্যাজাল ডিসিআর। ওরা উল্টোর দিকে রুট দিয়ে যায়, ওরা নাক দিয়ে ঢোকে। ঠিক আছে, নাক দিয়ে কি করে, আগে আগে ন্যাজাল মিউকোসা পাবে, মানে ন্যাজাল বোন ভাঙবে, ন্যাজাল মিউকোসা পাবে, তারপর স্যাকে যাবে। তো ওদের রুট অফ ডিরেকশনটা অন্য। তো আমরা যেটা করি এক্সটার্নাল ডিসিআর, ওরা করে এন্ডোন্যাজাল ডিসিআর। আর যদি আমাদের যে কোনো ডিসিআর এর কিছু প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনস করতে হয়, রুটিন, সুগার, ব্লিডিং প্রোফাইল, এগুলো তো করতেই হবে। তার সাথে আমাদের একটা ইএনটি ফিটনেস লাগে, যে ওর কোনো ইএনটির প্রবলেম আছে কিনা। কারণ যদি যেটা বললাম, যদি কোনো ডিএনএস পলিপ থাকে তাহলে কিন্তু ইএনটিকেই সার্জারি করতে হবে, তাহলে আমরা আর কিছু করতে পারবো না সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই যেগুলো আমরা ডিসকাস করলাম কন্ট্রা ইন্ডিকেশনস অফ ডিসিআর, মানে সেই ক্ষেত্রে অ্যাট্রফিক রাইনাইটিস বা এগুলো হয়েছে, these are actually the indications of DCT. এইগুলোই ডিসিটির ইন্ডিকেশন, আলাদা করে তাহলে মনে রাখার দরকার নেই। ঠিক আছে, কন্ট্রা ইন্ডিকেশনস অফ ডিসিআর আর দ্য ইন্ডিকেশনস অফ ডিসিটি। সো ডিসিআর ইজ অলওয়েজ আ কনভেনশনাল চয়েস অফ সার্জারি। যদি কোনো কারণে দেখা যায় যে স্যাক বা ন্যাজাল মিউকোসার প্রবলেম আছে, সিস্টেমিক কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমরা তখন ডিসিটি করতে হবে। ডিসিটি করলে লাইফ লং জল পড়বে, কিন্তু হ্যাঁ পেশেন্টের ইনফেকশন, সোয়েলিং, ডিসচার্জ এইগুলো হবে না, পেশেন্টকে সেভাবে আমাকে কাউন্সিল করতে হবে। ডিসিআর আর ডিসিটি গেল। আর একটা হয় যদি ক্যানালিকুলার ব্লক থাকে, মানে যদি আজকে এই রুটে কোনো ব্লক আছে, তাহলে তো আর ওর স্যাকের প্রবলেম ছিল না, তখন আমরা ক্যানালিকুলাসের সাথে একটা কনজাংটিভ ও ক্যানালিকুলার ডিসিআর করি। মানে তখন এই সার্জারির নামটা খালি জানলেই হবে। ঠিক আছে, তোদের এটা ডিটেলস জানবে না, নামটা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। ক্যানালিকুলার ব্লক থাকলে আমরা কি করি, তখন ডিসিআর করা তো শুধু হবে না, ডিসিআর তো প্রবলেম না, স্যাকের তো প্রবলেম না, প্রবলেম ক্যানালিকুলাসের, তখন কনজাংটিভ ও ক্যানালিকুলার ডিসিআর। ঠিক আছে, মানে ক্যানালিকুলাসের সাথে আমরা একটা স্যাকের কানেকশন করে দিচ্ছি। কেমন? এবারে এখানে কি আর আছে, এটা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে ডিসিআর আমরা করছি, ডিসিআর এর আগে আমাদেরকে জানতে হবে কিছু প্রি অপারেটিভ একটা তো ইনভেস্টিগেশন থাকে, আর কিছু আমরা প্রিপারেশন করে রাখি। সেটা কি, একটা হচ্ছে আমাদের কিছু নাকে ন্যাজাল ডিকনজেস্টেন্ট দিয়ে রাখতে হয়, লাইক অক্সিমেটাজোলিন। কেন দিয়ে রাখি, কারণ আমরা ন্যাজাল মিউকোসাকে কাটছি, সো উই নিড টু গেট ন্যাজাল মিউকোসা ব্লাঞ্চ করে রাখতে হবে না, যাতে ব্লিডিং কম হয়। তো সেইগুলো থাকবে, কিছু টিটেনাস দিয়ে রাখতে হয়, কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়ে রাখতে হয়। দেন আমরা করি কি করে করি, ডিসিআর এর স্টেপস আমরা এসিতে ডিসকাস করবো আরো ডিটেলসে। তোদের কিন্তু ডিসিআর এর স্টেপস লিখতে দেয়। তোদের সার্জারি মেইনলি হচ্ছে একটা তো ক্যাটারাক্ট, ট্রাবিকুলেক্টমি, ডিসিআর। স্টেপস যদি বলি ডিটেলসে দিশা করে, সেগুলো হচ্ছে এই 3টে সার্জারি। সো এই জন্য ডিসিআরটা পড়তে হবে, আমরা ডিটেলসে এটা নিয়ে এসিতে ডিসকাস করবো। ডিসিআর এর কমপ্লিকেশন কি হতে পারে, এই যে ডিসিআর কারোর করলাম, কমপ্লিকেশন কি হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ফেলড ডিসিআর, ফেল করে গেছে। ঠিক আছে, মানে ফ্ল্যাপটা ধর আমি কেটেছিলাম, ওখানে আবার কোনো গ্রানুলেশন টিস্যু হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, ফেল করে গেছে, বা কিছু ডেব্রিজ রয়েছিল সেগুলো গিয়ে ব্লক করছে। আর কি হতে পারে, ইনফেকশন, ব্লিডিং, এগুলো রয়েছে। ঠিক আছে তো।